আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। 3 ঘন্টা শিথিল থাকার পর গোপালগঞ্জে আবারও কারফিউ শুরু হয়েছে। দুপুর 2টা থেকে এই কারফিউ শুরু হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। এর আগে বেলা 11টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। রাস্তাঘাটে মানুষের চলাচল বাড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। খুব জরুরি দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 জনকে আসামি করে মামলা হয়। এ পর্যন্ত আটক করা হয়েছে 45 জনকে। এদিকে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে 5 জন মারা যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন পিছিয়ে ঘোলা পানিতে মাছ শিকারকারীদের লক্ষ্য ফ্যাসিবাদের পুনর্বাসন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, বেশি দিন ক্ষমতাহীন রাখলে জনগণ ফুঁসে উঠবে, সে আগুনে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। রুদ্র রফিকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মৌন মিছিল। মিরপুর 12 থেকে সৌরাপাড়া পর্যন্ত এই মিছিলে যোগ দেন দলটির নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফেসিবাদকে পুনর্বাসিত করতে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফেসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। নির্বাচনকে অনিশ্চিত করতেই পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল 2টি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র উত্তরণে টালবাহানা করলে জনগণ ছেড়ে দেবে না। জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, তারা কিন্তু ফুঁসে উঠবে, তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি মেরে আছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। হামলা করে বিপ্লবীদের থামানো যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জ শহরের শহীদ চত্বরে পথসভায় বলেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। সামনের আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। এর আগে শহরে পতাকা, ভাস্কর্য, চত্বর ও বাজার সড়কে পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। এদিকে পথসভায় যোগ দিতে নারায়ণগঞ্জে আছে নাহিদ ইসলাম সহ এনসিপির নেতারা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সকাল 6:30টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে ন্যাক্কারজনক দাবি করে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। দেশের স্বার্থে ঐক্য ধরে রাখা না গেলে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে ফয়দা লড়তে পারে, এমন শঙ্কা রাজনীতিবিদদের। জাতীয় নির্বাচন পরিবেশ যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন জাহেদ রহমান।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলা চালায় পতিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ঘটনা ঘিরে সহিংসতায় নিহত হয় 4 জন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্র পরিণত হয় গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতি? বিএনপি মনে করে আওয়ামী লীগের আচরণ বরাবরই এমন, জনগণের কাছে এমন শোচনীয় পরাজয়ও মানতে পারছে না। পলাতক শেখ হাসিনা উন্মাদ হয়ে গিয়েছেন। তিনি তার হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন এবং যেভাবে একটি বৈধ রাজনৈতিক দলের উপরে তারা হামলা চালিয়েছে অত্যন্ত নিন্দনীয়। কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না, সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনও যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। আর গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি মনে করেন জনগণের টাকায় নিয়োজিত প্রশাসনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। যারা ঠিক এই নির্বাচন মানে পিছিয়ে দিতে চায় অথবা কোনোভাবে একটা বাংলাদেশের রাজনৈতিক একটা সংকট সৃষ্টি করতে চায়, তারা এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত থাকতে পারে। কারণ যত পানি ঘোলা হবে তত তাদের লাভ, এবং সেইটা যাতে না হতে পারে সেটাই আমাদের এখন সচেতন দেশপ্রেমিক এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক কর্মীদের এবং বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের সেটাই কর্তব্য। এই জন্য আমরা বারবার বলেছিলাম ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচক্ষণ আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। গোপালগঞ্জে এটার মধ্যে দিয়ে আসলে তো কেউই লাভবান হলো না পারলো এনসিপি লাভবান হতে, না আওয়ামী লীগও লাভবান হলো। আওয়ামী লীগের লাভ হয়তো এটুকুই হতে পারে যে এই যে 4 জন মারা গেল এইটাকে প্রচার করা। মানে রাজনৈতিক দলগুলোর উচিত ওই উপলব্ধির জায়গাটা নিজেদের মধ্যে তৈরি করা, যে এবং এটা তাদের নেতৃত্বের উপরে অনেকাংশেই নির্ভর করে যে আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা দেশের ক্ষতি হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সংকট আরো বাড়বে বলে শঙ্কা এই বিশ্লেষকের। মানে কি গভীরতর সংকটের মধ্যে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সারা দেশে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে প্রায় 650 জন প্রতিযোগীর অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথনের। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মরণে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহীদ শুভর পিতা আবু সাইদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে জেলা পর্যায়ে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে নওগাঁয় আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। এছাড়া গাজীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, পটুয়াখালী, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, শরীয়তপুর, মাগুরা ও ভোলায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবরার মাহি, আরটিভি। পরাজিত শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। বলেন, পরাজিত স্বৈরাচার ও দস্যুরদের উত্থান রোধ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে একসাথে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয় আলোচনা সভার। সেভ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির চেয়ে আপনি দল করেন, কিন্তু গড়পরতা আমাদের যে রাজনীতি, গড়পরতা আমাদের যে চিন্তা,
সেই চিন্তার চেয়ে একটু আলাদা চিন্তা আপনারা ঢুকানোর চেষ্টা করেন, অন্তত সেই জায়গাতে ভয়েস তৈরির চেষ্টা করেন, আপনারা যে দলই করেন না কেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে মুক্তিকামী ছাত্র জনতা। শেখ হাসিনাকে 14 জন স্বৈরাচারের মধ্যে তালিকাভুক্ত করেছিল রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, যে মুক্ত গণমাধ্যমের শত্রু হিসেবে, গুম, খুন এবং মুক্ত মতের বিরুদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেই বাংলাদেশ থেকে আমরা উন্নত লাভ করেছি যে বাংলাদেশ একটি গণতন্ত্রকামী বাংলাদেশ, বাংলাদেশ একটি বিপ্লবী বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ইয়াংরা, ছাত্র জনতারা, তারা সামনের সারিতে থেকে বুকের তাজা রক্ত দিয়ে তাদের স্বৈরাচারকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। কামরুন কণা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার শামীম, ডাক্তার নাইম, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম ও ইঞ্জিনিয়ার জামান। শাকিলা করিম, RTV। বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ষড়ঋতুর এই দেশে ভালো যোগাযোগের স্বার্থে নির্ভরযোগ্য প্রযুক্তি প্রয়োজন। পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের উপকারে আসবে। অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষের ঘরে চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। বাংলাদেশের ছোট ছোট উদ্যোগগুলোকে বৈশ্বিক পরিসরে ছড়িয়ে দিতে লরেন রেয়ারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের জন্য সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় UNHRC। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও বাংলাদেশ সরকারের চলতি সপ্তাহে 3 বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই মিশনের লক্ষ্য হবে বাংলাদেশের মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা দেয়া। স্মারকে জাতিসংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। নির্বাচন সুষ্ঠু করতে জাতীয় সমাবেশের দাবি অনুযায়ী সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলে প্রত্যয় জানালেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকালে সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকার দিকে রওনা হয়েছে জানিয়ে কাল যানজট সহ সাময়িক অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে অগ্রিম ক্ষমা চান গোলাম পরওয়ার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে থাকছে না কোনো প্রধান অতিথি, থাকছে শহীদ পরিবারগুলোর বসার জন্য বিশেষ ব্যবস্থা। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ সহ 7 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাল দুপুর 2টায় শুরু হবে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে। এই সমাবেশ যত এগিয়ে আসছে, গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব। এবার নিচে হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। অস্বস্তি বাড়ছে বাজারে। বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কঠোর নজরদারি দাবি ভোক্তাদের। এবং গাজীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষ, একই পরিবারের 3 জন নিহত।
গোপালগঞ্জে এনসিপি নেতাদের কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছে ইসলামিক কয়েকটি দল। বাদ জুমা বাতুল মোকাররম মসজিদে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে এই নিন্দা জানানো হয়। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আন্দোলন নির্মূল হলেও এই হামলা প্রমাণ করে তারা সহিংসতার রাজনীতি এখনো করছে। দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। জুলাই গণহত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আহ্বান জানান তারা। যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করে, যারা জুলাইয়ের ইতিহাস মুছে দিতে চায়, সেই সকল কুলাঙ্গারদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো, আপনারা তাদেরকে বর্জন করুন। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি, যে বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার যেখানে প্রয়োজন সেটা আপনারা করবেন। ঊর্ধ্বগতির বাজারে নেই স্বস্তির খবর। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা, সোনালিকায় বেড়েছে 30 টাকা। বাড়তি দামের কারণে সাধারণের নাগালের বাইরে ইলিশ মাছ। মৌসুম শেষ হওয়ার অজুহাতে বাড়ছে পেঁয়াজের দর। সরবরাহ কিছুটা কমায় সবজির বাজারও চড়া। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সবজির বাজার সপ্তাহখানেক আগে যে নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে। সব ধরনের সবজির দরও বাড়তি। মরিচ উঠেছে ডাবল সেঞ্চুরিতে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার সব সবজি কেজি থেকে 10 টাকা 30 টাকা বেশি। সীমিত আয় দিয়ে আমরা চলতে পারতেছি। তো এখনকার বাজারটা একটু অনেক বেশি হয়। এটা কদিন আগে নিয়েছে 30 টাকা করে, এখন হয়ে গেছে 40 টাকা, এখন হয়েছে 50 টাকা। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের পরও মৌসুম শেষের অজুহাতে পাইকারিতে 5 আর খুচরা বাজারে 10 টাকা বেড়েছে কেজিতে। লাস্ট সিজন তো এখন একটু বাড়তে পারে। আগের সপ্তাহ থেকে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালিকার কেজি 300 টাকা। বৃষ্টি বাদলের কারণে মনে করেন মালামাল আসতে পারে না, এই কারণে হঠাৎ করে কেজিতে 10-20 টাকা বাড়ছে। ভরা মৌসুমে নদীতে দেখা নেই ইলিশ মাছের। সেই কারণ দেখিয়ে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। আর গত বছর এই বছর দাম বেশি। 1 কেজি 100-200 গ্রাম মাছ গত সপ্তাহে বিক্রি 2800, আর আজকে বিক্রি করতেছি 2300 থেকে 2400। মুদি বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। দেশি মসুর ডাল দাম বাড়ছে, 130 টাকা ছিল 140 টাকা। আগের বাড়তি দামই দেখা গেছে চালের বাজারে। ঢাকার বাজার কিছু না, যেখানে আপনি মনে করেন মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে এটা সমস্যার সমাধান হবে। ওয়েদার তো দেখলেই বাংলার সুযোগ সন্ধানীরা বাস সুযোগ নিচ্ছে। অজুহাত পেলেই অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা রুখতে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা। 18 জুলাই 2024 শিক্ষার্থীদের আন্দোলনে ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের ঘোষণায় আন্দোলনে নতুন মাত্রা যোগ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বিভিন্ন জেলায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও যোগ দেয় শাটডাউন কর্মসূচিতে। আন্দোলন এগিয়ে নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন ছাত্র সংগঠন। আন্দোলন দমাতে এদিন 19 আন্দোলনকারীকে হত্যা করে স্বৈরাচার শেখ হাসিনার অনুগত বাহিনী। সেদিনের কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। সারা দেশের মানুষের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের এই ভিডিও ব্যাপক সাড়া দেয়। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে থাকে সহিংসতায়। 18 জুলাই 2024 এদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন মূলত আন্দোলন টিকিয়ে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা, মগবাজার, মৌচাক, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচি সফল করে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। বছর ঘুরে এমন দিনের স্মৃতির কথা তুলে ধরেন সেদিনের আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। সে সময়ে আন্দোলনে যাওয়ায় বিভিন্নভাবে হুমকির শিকার হতে হয় তাদের। আমাকে বলা হয়েছে ভালো মতো চলে যায়, নয়তো গলা কাটতে কোপাইতে তোরে সময় লাগবো না, তোরে শেষ করতে আমার 1 সেকেন্ডেরও ব্যাপার না। পুলিশও আমাদের সাথে যাচ্ছে,
তো হঠাৎ করে তারা সামনে গিয়ে আমাদের উপরে গুলি। এমন ছিল যে আমি 3 ঘন্টা তিতাস ব্যাংকে, মতিঝিল তিতাস ব্যাংকে পলাতক ছিলাম। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেয়া হয়, সে সময় সবথেকে বড় ভূমিকা রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের স্বার্থে আন্দোলনে গেলেও আন্দোলন সফল হবার পর সামনের সারিতে দেখা যায়নি তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আসলে যে ব্যবসাটা হচ্ছে, আসলে তারাই ক্রেডিটধারী আমার কাছে মনে হয়। কারণ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ তো এখনো পোস্টে নাই, ওরকম বড় কোনো পোস্টে। আন্দোলনটা মোটামুটি স্থমিত হয়ে গেছিল, তখন আমরা দেখেছিলাম যে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনকে গতি দিতে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলে আন্দোলন। 18 তারিখ তো বের হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি নাই। তো এখন আমাদের সাংগঠনিকভাবেও নির্দেশনা ছিল যে হচ্ছে যে আমাদের যে এরিয়াতে যাচ্ছি সেই এরিয়ার ইনস্টিটিউশনের যারা নামবে তাদের সাথে মিলেমিশে আন্দোলনটাকে যেন আমরা প্রভাবিত করার চেষ্টা করি। চলমান আন্দোলনে এদিন বিটিভির প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। এছাড়াও মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন ও বিআরটিএ ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক সবাইকে আবারও বলে দিচ্ছি, তারা পার্সোনালিও আমাকে মেসেজ করেছে, অফিসিয়ালিও ইমেল দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে 18 জুলাই সংঘর্ষে 19 জন শিক্ষার্থী সহ জনতা নিহত হয়। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ কিংবা মুগ্ধ ছাড়াও নাম জানা বা না জানা অনেক শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হলেও কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ এখনো না পাওয়ার আক্ষেপ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে সকাল 10:30টায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহর কাছে ছেলের মরদেহ হস্তান্তর করা হয়। সাজিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়ার আহসান হাবিবুল্লাহর ছেলে। কোরআনের হাফেজ মেধাবী ছাত্র সাজিদ আব্দুল্লাহ ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজন ও সহপাঠীরা জানায় জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সাজিদ। এ কারণেই তিনি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। তদন্ত সাপেক্ষে যেটা হয় আর কি সেটা মেনে নিতে হবে আর কি। আল্লাহর ব্যাপার, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু যদি অন্যথা হয় এটা একটা সুষ্ঠু বিচার চাই আর কি। উনি সাঁতার জানতেন, ভালো সাঁতারও ছিলেন। তো আমরা দেখেছি ওই পুকুরটা খুব বেশি পানি বা খুব বেশি গভীর যে এরকম কিছু নয়। তো আমরা এই বিষয়টা সুষ্ঠু তদন্ত চাই। আমরা আশা করি যে তদন্তের মাধ্যমে আসল সত্য বের হয়ে আসবে এবং ঘটনার রহস্য উন্মোচন হবে। গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় দুপুরে মাওনা থেকে 5 জন যাত্রী সিএনজিতে করে কালিয়াকৈরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরেকজনের মৃত্যু হয়। তারা সবাই বগুড়া জেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিচারহীনতা, বিচার ব্যবস্থার জটিলতা, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ও সামাজিক অবক্ষয়ের কারণেই মব সন্ত্রাস বাড়ছে বলে মন্তব্য করেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। সকালে এফডিসিতে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়ার সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার মতে মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করেছে। এটা বন্ধ করা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতি হিসেবে গ্রহণযোগ্যতা হারাবে দেশ। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। ছায়ার সংসদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এখনো পিছিয়ে আছি, এটা অনস্বীকার্য। কিন্তু তাই বলে দ্রুত বিচার পাওয়ার উদ্দেশ্যে আইনকে হাতে তুলে নিতে হবে, এটা কিন্তু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এবং এই আইন হাতে তুলে নেওয়ার মধ্য থেকেই
শুরু হয়েছে এই মব ভায়োলেন্সের বিষয়টি। ব্যক্তি কোনো অপরাধ করলে সেটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার এই অপরাধ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কিন্তু অপরাধীই বলা যাবে না। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সহ ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে অংশ নিতে ১৬ বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। বর্তমানে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ন্যূনতম বয়স ১৮ হলেও নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে ১৬ ও ১৭ বছর বয়সীরাও ভোট দিতে পারবে। সংবাদ মাধ্যম বিবিসি জানায় এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিরোধী দল কনজারভেটিভ পার্টি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করলেও দেশটির তরুণরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটিতে ১৯৬৯ সালের পর ভোটদানের বয়সসীমা পরিবর্তনের এটিই হবে সবচেয়ে বড় পদক্ষেপ। ওই বছর ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। ফিলিস্তিনে গাজা উপত্যকায় সময়ের সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল একদিনে অঞ্চলটিতে আরও ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ট্যাঙ্ক হামলা চালিয়ে গাজার একমাত্র গির্জাটিও গুঁড়িয়ে দিয়েছে তারা। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এরপরই যুক্তরাষ্ট্রের চাপের মুখে হামলাটি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ শেষে একথা জানান তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় ৫৯,০০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নারী সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশনে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস আরেনায় দ্বিতীয় মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আসর জুড়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। শ্রীলঙ্কা ম্যাচের আগে তাই জিম ও সুইমিংয়ে নিজেদের রিকভার করার চেষ্টা করেছে বাটলারের শিষ্যরা। শিরোপা নিজেদের ঘরে রাখতে এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, আমাদের কোচ হচ্ছে একটা ভিডিও অ্যানালাইসিস ক্লাস করাবে, ওটাতে বলবে কে কি খেলবে কিভাবে, ওটাতে আমরা অনেক ফোকাস। যারা আছে তারা তাদের বেস্টটা দিয়েছে। আগামীতে আশা করতেছি ভালো আরো 2টা ম্যাচ আছে, ভালো পারফরমেন্স দিয়ে মাঠ থেকে আসবে ইনশাল্লাহ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে আজকের ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একাই অনুশীলন করেন নাঈম শেখ। এরপর সন্ধ্যায় অনুশীলনে ঘাম ঝরিয়েছে পাকিস্তান দল। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। সিরিজের বাকি 2টো ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে আয়োজিত হতে যাওয়া এই সিরিজ উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।